আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মেডিকেল কলেজে ভর্তির তথ্যসমূহ নিয়ে। ঠিক আছে? এই যাদের মেডিকেলে পড়ার স্বপ্ন রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুব মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবা। আর যদি কোনো সমস্যা থাকে, আরো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টই করে দিও। ঠিক আছে? আচ্ছা, আসো আমরা শুরু করি। তো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার আগে সবার আগে আমাদের যেটা জানা উচিত যে আমাদের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টা। আমাদের দেশে সর্বমোট সরকারি মেডিকেল কলেজ আছে ৩৭টি। ঠিক আছে? তাহলে আমরা সবাই কি এই ৩৭টি মেডিকেল কলেজের পড়ার স্বপ্ন নিয়েই তো আমাদের প্রিপারেশনটা নিয়ে থাকি, তাই না? তো আমাদের এই ৩৭টি মেডিকেল কলেজে সর্বমোট আসন সংখ্যা কত? ৫,৩৮০টি। তাহলে তুমি সরকারিভাবে মেডিকেল কলেজে পড়ার জন্য তোমার জন্য সিট আছে ৫,৩৮০টি। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এই যে ৫,৩৮০টি, এই ৫,৩৮০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী কতজন, এটা কি তোমাদের জানা আছে? এটা তো জানা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই না? যে তোমার সাথে তোমার প্রতিযোগী কয়জন। এই ৫,৩৮০টি সিটের জন্য প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে? তো তাহলে এই লক্ষাধিক পরীক্ষার্থীর সাথে তোমাদের প্রতিযোগিতা করে এই সিট জিতে নিতে হবে ৫,৩৮০-র মধ্যে একটি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা অন্য বিষয়গুলো একটু দেখি। আমাদের যদি সিটের পরে আমরা যদি আসি, আমাদের পরবর্তী বিষয় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। আমরা অনেকেই জানি না এটা, যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের এসএসসি এইচএসসি তে কেমন জিপিএ প্রয়োজন, কতটুকু জিপিএ হলে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, কতটুকু জিপিএ হলে আমরা পরীক্ষায় অংশ নিতে পারবো না, সেটা সম্পর্কে আমরা এখন একটু আইডিয়া নিব। সবার আগে আমাদের জানতে হবে এসএসসি আর এইচএসসি এই দুইটা মিলিয়ে আমাদের জিপিএ এর প্রয়োজন হচ্ছে 9। ঠিক আছে? এসএসসি আর এইচএসসি মিলায়ে জিপিএ এর প্রয়োজন 9। ধরো কেউ এসএসসি তে জিপিএ 5 পাইলো, কিন্তু সে যদি এইচএসসি তে জিপিএ 4 এর নিচে পায়, তাহলে কিন্তু সে মেডিকেল পরীক্ষায় অংশ নিতে পারবে না। ঠিক আছে? তাহলে মেডিকেল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অবশ্যই জিপিএ কত হওয়া লাগবে? দুইটার যোগফল হওয়া লাগবে 9। ঠিক আছে? এই কথাটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এছাড়াও আরো একটা সমস্যা আছে। আরো একটা সমস্যা কি, এইচএসসি তে বায়োলজিতে কেউ যদি 4 এর নিচে পায়, অর্থাৎ তার নাম্বার যদি 70 এর নিচে হয়, অর্থাৎ এ গ্রেডের নিচে থাকে, তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই এইচএসসি তে বায়োলজিতে জিপিএ 4 থাকতেই হবে। ঠিক আছে? এটা কিন্তু খুবই সমস্যা। এই সমস্যার কারণে প্রতি বছর দেখা যায় অনেক পরীক্ষার্থী পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা বিষয় আছে, উপজাতি কোটাধারী যারা আছে, যারা পার্বত্য অঞ্চলে যাদের বসবাস বা যারা উপজাতি, তাদের জন্য জিপিএটা কিছুটা কম। সেটা কত? কিছুটা কম, সেটা হচ্ছে জিপিএ 8। জিপিএ 8 থাকলেই তাহলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে? তাহলে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আমাদের জেনারেল সবার জন্য জিপিএ দুইটার যোগফল হওয়া লাগবে 9। আর পার্বত্য অঞ্চলের যারা আছে বা উপজাতি কোটা যাদের আছে, তারা অংশগ্রহণ করতে পারবে, তাদের ন্যূনতম লাগবে 8। ঠিক আছে? বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি মান বন্টনে, যে এই জিপিএ এর জিপ সরি আমরা যদি এরপরে আসি মান বন্টনে, যে মেডিকেল পরীক্ষায় মোট কত মার্কসের পরীক্ষা হয়ে থাকে, এটা অনেকের কাছে অজানা আছে। তো বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব। মেডিকেল পরীক্ষা মোট মার্কস হচ্ছে 300। মোট মার্কস 300, 300 মার্কসের উপর পরীক্ষা হবে। এই 300 মার্কসের মধ্যে জিপিএ তে মার্কস আছে 200। আর মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউর উপর পরীক্ষা হবে 100। এখন আমরা ক্যাটাগরাইজ যাব, এই 200-র মধ্যে কি আছে, এই 100-র মধ্যে কি আছে, এটা আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? এখন আমরা শুরুতে যদি জিপিএ মার্কস 200 এখানে আসি, এই জিপিএ মার্কসের 200-র মধ্যে প্রথমে খেয়াল করো, দেখো এসএসসি যে জিপিএ থাকবে তার সাথে 15 দ্বারা গুণ হবে, এইচএসসি যে জিপিএ থাকবে তার সাথে 25 দ্বারা গুণ হবে। এখানে একটু ভুল আছে, তার সাথে 25 দ্বারা গুণ হবে। ঠিক আছে? এটা একটু ঠিক মতো দেখো, যে এসএসসি জিপিএ এর সাথে 15 দ্বারা গুণ হবে, এইচএসসি জিপিএ এর সাথে 25 দ্বারা গুণ হবে। ঠিক আছে? এখন তাহলে তুমি যদি জিপিএ 5 পাও দুইটাতেই, তাহলে তোমার
মার্কস কত দাঁড়াচ্ছে 5 × 15 75, 5 × 25 125। ঠিক আছে, এই সব মিলায়ে মার্কস হচ্ছে 200। কথা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার জিপিএ মার্কস 200। ঠিক আছে, এখানে যদি তোমার জিপিএ 5 এর থেকে কম আসে তাহলে তার সাথে 15 দ্বারা গুণ করলে তোমার 75 থেকে যত মার্কস কম হবে এটা তোমার কাটা যাবে মোট রেজাল্ট থেকে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এর বাইরে আমরা একটা বিষয় অনেকে একটু কনফিউশনে থাকে, এই জিপিএ 5 যেটা, এইটা কি মোট রেজাল্ট নাকি আমার উইদাউট 4 সাবজেক্ট রেজাল্ট? এইটা হইতেছে মোট রেজাল্ট। ঠিক আছে, 4 সাবজেক্ট সহজে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে 15 এবং 25 দ্বারা গুণ হবে। আশা করি তোমাদের কনফিউশন এখানে আর লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পারি, এরপরে আমরা দেখতে পারি মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 100 মার্কের এমসিকিউ নেওয়া হয় সেই এমসিকিউ সম্পর্কে আমরা একটু জানবো। এই এমসিকিউ 100 মার্কের এমসিকিউ এ পাস মার্ক হচ্ছে 40। এই 100 মার্কের এমসিকিউতে পাস মার্ক 40। তাহলে এর অর্থ কি যে তুমি যদি 100 তে 40 নাম্বার পাও তাহলে তুমি পাস, 40 এর নিচে পাইলে তুমি অকৃতকার্য হবে। এখন এই 40 মার্কস কেন পাওয়া জরুরি? ধরো আমাদের অনেকেই সরকারি মেডিকেলে চান্স না পাইলেও একটা বেসরকারি মেডিকেলে চান্স পাওয়ার আশা রাখে। যদি কেউ এই 40 এর উপরে না পায় তাহলে কিন্তু সে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে না, সে কিন্তু বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবে না। এখন অনেকের কনফিউশন হয় যে ধরো রেজাল্টে তোমার 3 মার্ক নাই, -3, মানে তোমার রেজাল্টে 3 মার্ক নাই, তুমি এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 পাইলা, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 পাইলা। এখন অনেকের কনফিউশন হয় আমার তো তাহলে মোট মার্কস থেকে, অর্থাৎ তুমি এখান থেকে 200 থেকে 3 কম আর এখানে তুমি 40 পাইছো, তাহলে তোমার মোট মার্কস দাঁড়াইলো 237। এখন তুমি কি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হইতে পারবে কিনা, এই টাইপের একটা কনফিউশন আসে। তো এখানে আমি বলে রাখি, তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 তে 40 তুলতে পারো তাহলেই তুমি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবা। এক্ষেত্রে মোট মার্কস যে 240 এর নিচে গেল এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে। তোমার বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ 100 এর মধ্যে 40 পাইলেই এনাফ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি আসি মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে, সিলেবাস সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। সিলেবাস 100 মার্কের মধ্যে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা হবে এটা নিয়ে আমাদের একটু জানা লাগবে। তো এক্ষেত্রে আমরা দেখব বায়োলজিতে মোট মার্কস হচ্ছে 30, বায়োলজি থেকে 30 মার্কসের কোশ্চেন আসবে। কেমিস্ট্রিতে মোট মার্কস 25, ফিজিক্স থেকে মোট মার্কস 20, সাধারণ জ্ঞান থেকে 10, ইংলিশ থেকে 15, এইভাবে সব মিলিয়ে মোট 100 হবে। আচ্ছা, এক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে যে বায়োলজিতে 30, ফার্স্ট পেপার থেকে কত, সেকেন্ড পেপার থেকে কত, কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে কত, সেকেন্ড পেপার থেকে কত। এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই। কোন কোন বছর দেখা যায় বায়োলজিতে বোটানি থেকে 17টা কোশ্চেন আসলো, জুলজি থেকে 13টা কোশ্চেন আসলো, এই দুইটা মিলে 30টা। কোন বছর দেখা গেল জুলজি থেকে 20টা কোশ্চেন আসলো, বোটানি থেকে 10টা কোশ্চেন আসলো। এভাবে হইতে পারে, এটা প্রশ্নকর্তা যিনি তিনি নিজে ভালো বলতে পারবে যে কোন বছর কতটা, ফার্স্ট পেপার থেকে কয়টা, সেকেন্ড পেপার থেকে কয়টা কোশ্চেন আসবে, এটার কোনো নিয়ম নাই। তবে এইগুলা নিয়ম মাফিক তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে। তো তোমার সিলেবাসটা ছিল এইগুলা। ঠিক আছে, আশা করি সিলেবাস সম্পর্কে তোমাদের আইডিয়া পাইছো। আচ্ছা, এরপরে যদি আমরা আসি সেকেন্ড টাইম অ্যাডমিশন বিষয় নিয়ে, অনেকে সেকেন্ড টাইমার আসো, তারা ইতিমধ্যে হয়তো জানো, না জানা থাকলে জেনে রাখো, সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমাকে আগে থেকেই 5 মার্ক কর্তন করা হবে, আগে থেকেই 5 মার্ক নেগেটিভ থাকবে। ঠিক আছে, তো এই 5 মার্ক নেগেটিভ নিয়েই তোমাকে এই যুদ্ধে অংশ নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই সেকেন্ড টাইমের মধ্যে আরেকটা বিষয় আছে, যারা সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজে বিগত বছরে ভর্তি, তাদের ক্ষেত্রে 5 মার্কের বদলে তাদের ক্ষেত্রে 10 মার্ক কাটা হবে, তাদের ক্ষেত্রে -10 এটা ধরা হবে। ঠিক আছে, তো সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে ওভারঅল সবার জন্য 5 মার্ক কাটা হবে, আর যারা বিগত বছরে ভর্তি তাদের জন্য 10 মার্ক কাটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।